ইন্সপেক্টরের পকেটে ছিল রিভলভার। চট করে সেটা বের করে তিনি ধাঁ করে চালালেন এক গুলি। ভীষণ আওয়াজে কানে আমাদের তালা লেগে গেল। নমস্কার, আমি সোনালি। সোনালিস ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শোনাব শৈলজানন্দ মুখোপাধ্যায় রচিত ভুতুড়ে খাদ। তাহলে শুরু করা যাক। এক কলিয়ারি থেকে আরেক কলিয়ারিতে বদলি হয়ে এসেছি। কয়লাকুঠির ডাক্তার, ভারী ঝকমারি কাজ। খাদের কুলিয়ামিন থেকে আরম্ভ করে ম্যানেজার সাহেব পর্যন্ত যে যেখানে আছে সকলেরই জীবন মরণ যেন আমারই হাতে। আমি যেন তাদের বিধাতা। কারো পায়ে একটুখানি আঁচড় লেগেছে, ডাক ডাক্তারকে। কোথাও কোনো কুলি মরেছে, সকলের আগে আমাকেই সেখানে ছুটতে হবে। সে যাই হোক, চাকরি করতে এসে সে দুঃখ করে লাভ নেই। বাসাটি মন্দ নয়। টালি দেয়া খাঞ্চারে ঘর, সম্মুখে দাওয়া, উঁচু ছোট একখানি রকের নিচেই উঠোন, রান্নার জায়গা। চারদিক ফাঁকা। ভাবলাম ভালোই হলো। আগে যে কলিয়ারিতে ছিলাম, প্রকাণ্ড কলিয়ারি, ছোটোখাটো একটা শহর বললেই হয়। চারিদিকে ধোঁয়া আর বস্তি, দম যেন আটকে আসত। এখানে তাহলেও একটুখানি নিঃশ্বাস নিয়ে বাঁচব। ম্যানেজার বাবু বাঙালি, বড় অমায়িক ভদ্রলোক। প্রথম এসেছি, তাঁর সঙ্গে আলাপ পরিচয়টা জমিয়ে রাখা ভালো। বিকেলে বেড়াতে বেড়াতে সেদিন তার বাংলোর দিকেই যাচ্ছিলাম। কালো রঙের ভুঁড়িওয়ালা বেঁটে এক ভদ্রলোক আমায় দেখে নমস্কার করে পথের মাঝখানে থমকে দাঁড়ালেন। গোঁফগুলি নিচের দিকে বেঁকে গেছে। মুখের পানে একদৃষ্টে তাকিয়ে ভদ্রলোক জিজ্ঞেস করলেন, আপনি নতুন ডাক্তার না? আমি হেড ক্লার্ক। কি আর বলবো, ঘাড় নেড়ে একটুখানি নমস্কার করে এগিয়ে যাচ্ছি। তিনি আমার পিছু নিলেন, বললেন, চলুন তবে, ওই দিক দিয়েই যাই, আপনার সঙ্গে গল্প করাও হবে। বলেই তিনি পরিচয় দিতে শুরু করলেন। এখানে চাকরি করলেন প্রায় 10 বছর, অথচ একটি দিনের জন্য তিনি কামাই করেননি। বাড়ি তার বেশি দূর নয়, এখান থেকে মাইল খানিকের মধ্যেই একটা গ্রামে। সন্ধ্যের আগেই রোজ তাকে বাড়ি পৌঁছতে হয়। কোনো কথাই আমি তাকে জিজ্ঞাসা করিনি, তবুও তিনি আমায় সাবধান করে দিলেন। বললেন, দেখুন, এখানকার নিয়ম হচ্ছে তাই, আপনিও যেন সন্ধ্যের পর বাসা থেকে বেরোবেন না। নতুন মানুষ, জানেন না তো, তাই সাবধান করে দিলাম। বললাম, কেন? বলতেই তার কালো গোফের জঙ্গল ভেদ করে পানেরাঙা লাল লাল কয়েকটি দাঁত বেরিয়ে পড়ল। বুঝলাম তিনি একটুখানি হাসলেন। বললেন, জিজ্ঞেস করবার কিছু নেই, বড় ভীষণ জায়গা মশাই। আপনি ভূতে বিশ্বাস করেন? বললাম, না। এই মরেছে, চারিদিকে ভূত মশাই, কলিয়ারিটা ভূতে ভূতে একেবারে খেয়ে গেছে। সন্ধে হলে এ তল্লাকে আর জনমনীষী দেখতে পাবেন না। খাদের নিচে দিনের বেলাতেই লোক নামতে ভয় করে, রাত্রে কাজ তো একরকম উঠেই গেছে। অন্ধকার রাত্রে কতদিন দেখবেন কি ভীষণ ব্যাপার। ঘরে বসেই হয়তো শুনতে পাবেন ইঞ্জিনের শব্দ হচ্ছে, খাট চলছে, ঘন্টা বাজছে, ট্রাম লাইনের উপর ঘর 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 করে কয়লার গাড়ি ঠেলার শব্দ পাচ্ছেন। কিন্তু কাছে গিয়ে দেখুন সব চুপ, কেউ কোথাও নেই। সন্ধে হয়তো দেখলেন ডিপোয় কয়লার একটা গুঁড়ো পর্যন্ত নেই। সকালে গিয়ে দেখুন 4-5 ওয়াগান কয়লা গাদা হয়ে গেছে। বললাম, তাহলে তো ভালোই বলতে হবে, ভূতগুলি খুব উপকারী বলুন। ভদ্রলোক আবার তেমনি দাঁত বের করে একবার হাসলেন। বললেন, তা বললে হবে কি, খুন যখন যে লেগেই আছে, এমন মাস গেল না যে খাদের নিচে 2-4টে খুন হচ্ছে।
আগে মশাই যা কিছু হতো ওই খালের নিচেই হতো। গত 2 বছর ধরে ভূতগুলি দেখছি উপরে উঠে এসেছে। এই ধরুন আমার অফিসের খাতাপত্র, আর ঠিক যেমনি রেখে তা বন্ধ করে দিয়ে এলাম, কাল এসে দেখবো সব উলট পালট হয়ে গেছে। এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে, একেবারে তছনছ কাণ্ড কারখানা। তবে নষ্ট কিছু করে না, এই যা। আজকাল আমাদের গা হওয়া হয়ে গেছে। ঘরে বসেই হয়তো শুনতে পাবেন ইঞ্জিনের শব্দ হচ্ছে, কাজ চলছে। হেসে জিজ্ঞাসা করলাম, তাই বুঝি বেলা থাকতে থাকতে আপনাকে বাড়ি পৌঁছতে হয়? ঘাড় নেড়ে ভদ্রলোক জানালেন, নিশ্চয়। একদিন যে কাণ্ড ঘটেছিল মশাই, শুনলে আপনার গা হাত পা শিউরে উঠবে। থাক থাক, আজ আমার দেরি হয়ে যাচ্ছে, আর একদিন বলবো। এখন চলি, নমস্কার। বলেই তিনি তার হাত দুটি তুলে আমায় আরেকটি নমস্কার করে ডান দিকে রাস্তা ভাঙলেন। ম্যানেজার বাবুর সঙ্গে সেদিন আমার অনেক কথাই হলো। বললাম, ভূতের কথা কি সব শুনছি আপনার কলিয়ারিতে? এ কি সত্য? ম্যানেজার বাবু হাসলেন। শুনেছেন এরই মধ্যে? বললাম, শুনেছি, কিন্তু ভূত আবার কি? আমার তো বিশ্বাস হয় না কোনোদিন। ঘাড় নেড়ে ম্যানেজার বাবু বললেন, কিছু নয়, তবে খাদের অবস্থা বড় খারাপ। চালগুলি অত্যন্ত নরম, খুব সাবধানে কাজ করতে হয়, নইলে কয়লা কাটতে গিয়ে চাল থেকে পাথর খসে পড়ে লোকজন প্রায়ই মারা যায়। কিছুদিন আগে, না না কিছুদিন আগে কেন, অনেক দিন আগে, আমি তখন এখানে ছিলাম না। সিপারসন নদীতে সে বছর ভয়ানক বান হয়। বানের জল এত বেশি বেড়ে ওঠে যে হঠাৎ একদিন দেখতে না দেখতে বান এসে পড়ে খাদের মুখে। চানকের পথে হুড়হুড় করে জল ঢুকতে থাকে, তাকে আর রুখবে কে? দিনের বেলা খাদের নিচে তখন কাজ চলছে। লোকগুলিকে বাঁচাবার অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু 2 দিন ধরে ক্রমাগত জল ঢুকছে। 3 দিনের দিন বান যখন কমলো, খাদ তখন ভর্তি হয়ে গেছে। পাম্প দিয়ে জল তুলে তুলে অনেক কষ্টে নিচে নেমে দেখা গেল প্রায় 50 জন লোক খাদের যেখানে সেখানে মরে পড়ে আছে। ব্যাস, সেই থেকে লোকের ধারণা হলো অতগুলি লোক একসঙ্গে যেখানে মারা যেতে পারে, ভূত সেখানে আছেই। এই বলে তিনি খুব জোরে হো হো করে হেসে উঠলেন। আমিও হাসলাম বটে, কিন্তু কেবলই আমার মনে হতে লাগলো, আহা, অতগুলি মানুষ কোনো দিক থেকে কোনো সাহায্য না পেয়ে নিতান্ত অসহায়ের মতো হাহাকার করে জলে ডুবে মারা গেল। কারো হয়তো বুড়ো বাপ মা আছে খাদের উপরে কুলি ধাওড়ায়, কারো ছেলে, কারো মেয়ে, কারো স্ত্রী, কারো স্বামী পুত্র। আহা, চুপ করে ভাবতে গিয়ে মুখের হাসি আমার মুখেই মিলিয়ে গেল। সে করুণ দৃশ্য যেন আমি আমার চোখের সম্মুখে দেখতে পেলাম। গল্প করতে করতে সন্ধে হলো। ম্যানেজার বাবুর চাকর আমাদের কাছে লণ্ঠন দিয়ে গেল। উঠতে যাচ্ছিলাম, তিনি বললেন, একটু চা খেয়ে যান। চা খেয়ে তার কাছ থেকে যখন বিদায় নিলাম, রাত্রি তখন 8টা। ম্যানেজার বাবু বললেন, আলো নিয়ে চাকরটা আপনাকে পৌঁছে দিয়ে আসুক। ভাবলাম, তিনি ভাবছেন হয়তো ভূতের ভয়ে রাস্তায় যদি আমার কিছু বিপদ আপদ হয়। হেসে বললাম, না না, কিছু দরকার নেই, ভূতের ভয় আমি করি না। তিনি হেসে আমায় নমস্কার করে দরজাটি বন্ধ করে দিলেন। ফটক পেরিয়ে বাইরে যখন পথে এসে দাঁড়ালাম, দেখি অন্ধকারে তখন চারিদিক থমথম করছে, কোথাও জনমানবের সাড়া শব্দ নেই। মাথার ওপর আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশটা যেন তারায় ঠাসা। তারই একটুখানি ঝাপসা আলোয় পথের উপর দিয়ে এগিয়ে চললাম। বাসাটা আমার নেহাত কাছে নয়। পথের পাশে 2-3টে কুলিধাওড়া পেরিয়ে গিয়ে আম কাঁঠালের একটি বাগান, তারপরেও খানিকটা কালো কয়লার গুঁড়ো দিয়ে তৈরি ছোট একটি পথ। কিছু দূর এগিয়ে গিয়ে বাহাতে একটা পোড়ো বাড়ির মতো ভাঙা বাড়ি। সেইখান থেকে ডান দিকে একটা নিম গাছের তলা দিয়ে মিনিট 2 হাঁটলেই আমার বাসার দরজায় গিয়ে পৌঁছব।
যেন ভাবতে ভাবতে আমি সেই বাগানের ভিতর সরু একফালি পায়ে চলা পথের উপর দিয়ে চলেছি। মানুষের পায়ের শব্দ পেয়ে আমার পিছনের কুলিধাওড়ায় সেই যে একটা কুকুর চেঁচাতে আরম্ভ করেছে তার চিৎকার তখনও থামেনি। হঠাৎ দেখি একটা গাছের তলা দিয়ে শুকনো পাতার উপর খড়মড় শব্দ করতে করতে মস্ত লম্বা কালো রঙের একটা লোক আমার সম্মুখে এসে দাঁড়ালো। আচমকা অন্ধকারে সত্যি আমি একটুখানি ভয় পেয়ে গিয়েছিলাম। জিজ্ঞেস করতে যাচ্ছি তার আগেই লোকটা আমার আরো একটুখানি কাছে সরে এসে বলল, ডাক্তারবাবু, তুই একবার আয় আমার সঙ্গে। লোকটা বোধহয় সাঁওতাল। বললাম, কেন? সে বললে, ছেলেটাকে আমার বাঁচাইতে হবে ডাক্তার। তুই যদি না যাবি তো ছেলেটা মরে যাবে। তুই আয়। কি হয়েছে তোর ছেলের? বললে, তা তো জানি না বাবু, তুই একবার দেখবি চল। আবার তোকে আমি ঘরের কাছে দাঁড়াইয়ে দিয়ে যাব। গলার আওয়াজ শুনে মনে হলো লোকটা হয়তো এক্ষুনি কেঁদে ফেলবে। আমি আর না বলতে পারলাম না। বললাম, চল। বাগান পেরিয়ে আমরা একটা রাস্তা ধরলাম। সে আমার আগে আগে চলতে লাগলো। জিজ্ঞাসা করলাম, তোর নাম কি? বললে, আমার নাম টুইলা মাঝি। বললাম, কত দূরে যেতে হবে? হাত বাড়িয়ে কাছেই একটা খড়ো ঘর দেখিয়ে দিয়ে বললে, ওইখানে। চুপ করে পথ আর কত চলি। তার সঙ্গে কথা কইতে আরম্ভ করলাম। খাদে বুঝি তুই কয়লা কাটিস? হ্যাঁ বাবু। কটি ছেলে তোর? ওই একটি। ছেলেটি কত বড়? তা অনেক বড় বটে। তবু ক বছরের? কে জানে, তা অত সব জানি না। এমনি সব নানান কথা কইতে কইতে আমরা পথ চলেছি তো চলেছি। সামনে হাত বাড়িয়ে যে ঘরগুলি সে আমায় দেখিয়েছিল, যতই এগিয়ে যাই মনে হয় সেগুলো আরো দূরে। বললাম, এ কি রে টুইলা, কাছে বলেছিলি যে? টুইলা বলল, বাবু, কাছে লয় তো কি। কিন্তু পথ যেন আর ফুরায় না। হ্যাঁ, ছেলেটার তোর কি হয়েছিল প্রথমে? টুইলা চুপ করে রইল। প্রথমে হয়েছিল কি? হ্যাঁ রে। টুইলা যেন বিরক্ত হয়ে জবাব দিলে, বললে, খাদে বান ঢুকেছিল। বান? হঠাৎ আমার ম্যানেজার বাবু সেই বানের কথাটা মনে পড়ল। বললাম, কখন রে? সে তো অনেক দিন। টুইলা বললে, অনেক দিন। বললাম, তারপর? তারপর আমরা তখন অনেক লোক ছিলাম খাদের ভিতরে, কয়লা কাটছিলাম। বললাম, সেখান থেকে কেউ তো বাঁচেনি শুনলাম। তুই বাঁচলি কেমন করি? টুইলা আর জবাব দেয় না। এবার আমার কেমন যেন মনে হলো। বললাম, হ্যাঁ রে টুইলা, শুনছিস নাকি এখানে খুব ভূতের ভয়? সত্য নাকি? হঠাৎ দেখি টুইলা নেই। অন্ধকারে ভাবলাম কালো মানুষ হয়তো খানিকটা এগিয়ে গেছে, তাই দেখতে পাচ্ছি না। ডাকলাম, টুইলা, কোথায় টুইলা? এদিক ওদিক আগে পাছে তাকিয়ে দেখি টুইলা কোথাও নেই। চারিদিকে দিক চিহ্নহীন অন্ধকার আর ঝিঝি পোকার ডাক। মাথার ভেতরটা চঞ্চল করে উঠল। সমস্ত শরীরের রক্ত তখন আমার জল হয়ে গেছে। পিছনে ফিরে ছুটবার চেষ্টা করলাম, কিন্তু ছুটে আমি যাব কোথায়? চিৎকার করলেই বা কে শুনবে? ভাবলাম মৃত্যু অনিবার্য। চলতে গিয়ে দেখি পা দুটো আড়ষ্ট, গলা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। কোন দিক দিয়ে কেমন করে কতক্ষণে যে চলেছি কিছুই আমার মনে নেই। রাত্রির অন্ধকার কেটে গিয়ে চারিদিক ফর্সা হয়েছে। দেখি আমি পথ চলছি। শরীরে তখন আমার শক্তি নেই, গায়ে জোর নেই, নিতান্ত কেমন যেন মরিনি বলেই বেঁচে আছি এমনই আমার মনে হতে লাগলো।
দূরে কতগুলি লোক আসছে দেখে সেখানেই সেই পথের ধারেই আমি বসে পড়লাম। কিন্তু কাউকে যে আর বিশ্বাস হয় না, এরাও ভূত নয় তো। প্রভাতের আলোয় দেখলাম কয়েকজন কুলি তাদের ঝোড়ো গাঁইতি কাঁধে নিয়ে কুঠিতে বোধহয় কাজ করতে চলেছে। জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, ডোমরানা কোন দিকে? একজন বললে, সে হেথা কোথা বাবু, ওই যে চিমনি দেখছিস, এইখানে। সর্বনাশ! উঠে দাঁড়ালাম। প্রায় 3 মাইল হেঁটে একেবারে ক্লান্ত পরিশ্রান্ত আধমরা হয়ে বাসায় যখন ফিরলাম, দেখি বাড়িতে তখন কান্নাকাটি পড়ে গেছে। মেয়ে, ছেলে, এমনকি চাকরটা পর্যন্ত সারা রাত ঘুমায়নি। অপরিচিত জায়গা, কাকেই বা কি বলবে? ভগবানের ওপর নির্ভর করে সবাই তখন হাঁ করে পথের পানে চেয়ে আছে। পাছে ওরা ভয় পায় ভেবে কাউকেই কিছু বলিনি। বললাম, মরণাপন্ন একটি রুগীর কাছে সারা রাত আমায় জাগতে হয়েছে বলেই সেখান থেকে আমায় বদলি করবার জন্য কোম্পানির হেড অফিসে দরখাস্ত করে জবাবের আশায় বসে আছি। এমন দিনে আবার আর এক দুর্ঘটনা। রাত্রি তখন প্রায় 1টা। ম্যানেজারের কাছ থেকে ডাক এলো, খাদের নিচে লোক মরেছে, আমায় যেতে হবে। বলে পাঠালাম, যাওয়া আমার পক্ষে অসম্ভব। ম্যানেজার বাবুকে দয়া করে এখানেই একবার আসতে বলো। আলো হাতে 2জন চাপরাশি সঙ্গে নিয়ে নিজেই এলেন। হাসতে হাসতে বললেন, ভূতের ভয় বুঝি? সেদিনের সেই টুইলার কথাটা আমি তাকে বলতে পারিনি, লজ্জায় বলতে পারিনি। বললাম, না তা নয়, খাদের নিচে রাত্রে তো এখানে কাজ কেউ করে না, তবে মরল কেমন করে? ম্যানেজার বললেন, কিছু কয়লার দরকার ছিল, তাই ডবল হাজিরা দিয়ে মদ খাইয়ে নামিয়েছিলাম। পুলিশে খবর পাঠিয়েছি। তার আগে চলুন, একবার দেখে আসতে হবে। অনেকগুলি লোকজন সঙ্গে নিয়েও ভয়ে ভয়ে খাদে গিয়ে নামলাম। কিন্তু অবাক কাণ্ড, কয়লা কাটা হচ্ছিল 7 নম্বর কাঁথির মুখে। সেইখানে কয়লার চাবড়া মাথায় পড়ে লোকটা মরেছে। মরবার পর তার মৃতদেহ সেখানেই ফেলে রেখে লোকজন উঠে এসেছিল। ফিরে এসে দেখা গেল মৃতদেহ সেখানে নেই। মালকাটার সর্দারকে সঙ্গে নিয়ে প্রচুর আলো এবং লোকজনের সঙ্গে আমরা মৃতদেহের সন্ধান করতে লাগলাম। প্রায় ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর দেখা গেল তার সেই রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে প্রকাণ্ড একটা গোফার মাঝখানে। সেখানে যাবার কোনো সম্ভাবনাই তার নেই। মৃতদেহটাকে সেখান থেকে টেনে এনে আবার সেই 7 নম্বর কাঁথির কাছেই রেখে দিয়ে আমরা তো উপরে উঠে এলাম। পুলিশ না আসা পর্যন্ত আমাদের তো উপরে তুলবার উপায় নেই, অথচ প্রচুর পুরস্কারের লোভেও কেউ সেখানে মরা আগলে থাকতে রাজি হলো না। ম্যানেজার বাবু নিজে আমায় বাসায় পৌঁছে দিয়ে গেলেন। বললেন, পুলিশ এলে আমাদের খাদে নামতে হবে। রাত্রি তখন ঠিক কত মনে নেই। পুলিশ এসেছে। আবার আমরা খাদের নিচে নেমে গেলাম। এবার আমাদের সঙ্গে আর বেশি লোক গেল না, যেতে চাইল না। ম্যানেজার বাবু হেসে বললেন, পুলিশ যাচ্ছে আমাদের সঙ্গে, আর ভাবনা কি? ভূতের তো পুলিশের ভয় আছে। ম্লান হাসি হেসে নেমে তো গেলাম। তাই আবার কালো সেই পাতালপুরি, চারিদিক কালো। তবে আমাদের সঙ্গে আলোও ছিল প্রচুর। প্রত্যেকের হাতেই একটি করে সেফটি ল্যাম্প। পুলিশের ইন্সপেক্টরের হাতে টর্চ। আগে আগে যাচ্ছে মালকাটার সর্দার। কিন্তু গিয়ে দেখি অবাক কাণ্ড, মৃতদেহ সেখানে নেই। খালি খানিকটা রক্তের দাগ কালো কয়লার ওপর জমাট বেঁধে রয়েছে দেখলাম। ওর মুখ চাওয়াচাওয়ি করে দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। চারিদিক নিস্তব্ধ। খাদের চাল থেকে কোথাও খুটখুট করে ছোট ছোট কয়লার টুকরো খসে পড়ছে, কোথাও বা টুপটুপ করে জল পড়ার শব্দ পাচ্ছি। কি করা যায়? ইন্সপেক্টর বাবু বললেন, আসুন, এদিক ওদিক খোঁজ করে দেখি। আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস তার না হবারই কথা, কিন্তু আমরা আর না বিশ্বাস করেই যাই কোথায়? এর আগের বারেও তো এমনি হয়েছিল। খোঁজাখুঁজি আরম্ভ করলাম। ইন্সপেক্টর বাবু
খুব সাহসী লোক। টর্চের আলো ফেলতে ফেলতে তিনিই সবার আগে চললেন। সবার পেছনে যেতে আমার ভয় করছিল। কোনো রকমই পাশ কাটিয়ে কৌশল করে কাউকে জানতে না দিয়ে ফস করে আমি একসময় মাঝে গিয়ে ঢুকলাম। খোঁজার আর অন্ত রইল না, কিন্তু লাশ আর পাওয়া যায় না। খুব ছোট একটা সুড়ঙ্গের ভেতর দিয়ে চলেছি। হঠাৎ একটা বিকট চিৎকার। ভয়ানক একটা কিছু অপঘাত ঘটলে মরবার আগে মানুষ যেমন করে চেঁচিয়ে ওঠে, এও ঠিক তেমনি একটা গুঙানির শব্দ, একেবারে ইন্সপেক্টর বাবুর পায়ের কাছে। আমরা তো সবাই চমকে উঠে শিউরে খানিকটা পিছু হটতে গিয়ে ওর গায়ে লাগালাম ধাক্কা। ভয়ে তো আমি ম্যানেজার বাবুকে তখন জড়িয়ে ধরেছি। সর্বাঙ্গ শিরশির করে পায়ের লোমগুলি খাড়া হয়ে উঠেছে। গেলাম আর কি, বাঁচার আর কোনো আশা নেই। ইন্সপেক্টর বাবু তো অত সাহসী লোক। টর্চের আলো ফেলে যেমনি নিচের দিকে তাকিয়েছেন, দেখেন মৃতদেহের বুকের উপর পা দিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। ওয়াপ বলে তিনি লাফিয়ে একেবারে উল্টে এসে পড়লেন আমার ঘাড়ে। আমি পড়লাম ম্যানেজারের ঘাড়ে। ম্যানেজার দিলেন একটা কনস্টেবলের পা মারিয়ে। এমনি করে সবাই মিলে আমরা হুটোপুটি করছি। এমন সময় অবাক কাণ্ড, ইন্সপেক্টরের হাতের টর্চ গেল নিভে। অনেক টেপাটিপি করেও কিছুতেই আর জ্বালানো গেল না। তারপরেই একে একে আমাদের প্রত্যেকের হাতের আলোগুলো নিভতে আরম্ভ করলো। প্রাণের আশা তখন একেবারে ছেড়ে দিলাম। কাঠ হয়ে আমরা দাঁড়িয়ে পরামর্শ করলাম, যেমন করেই হোক দেশলাই জেলে জেলে সুড়ঙ্গের দেয়াল ধরে এগিয়ে চলুন, ফিরে যাই। এমন করে এখানে প্রাণ দেওয়ার চেয়ে পালিয়ে যাওয়াই ভালো। সর্দার বললে, চলো, আমি পথ চিনি। দে একটু জলাকাঠির বাক্স দে আমার হাতে। আমার পকেটে দেশলাই ছিল। কাঁপতে কাঁপতে সেটা বের করে সর্দারের হাতে দিলাম। কিন্তু ফস করে সর্দার যেই কাঠিটা জ্বেলেছে, তারই সেই সামান্য আলোকে দেখলাম কিম্ভূত কিমাকার প্রকাণ্ড একটা দৈত্যের মতো কালো কুচকুচে এক সাঁওতাল এসে দাঁড়িয়েছে আমার সম্মুখে। লম্বা লম্বা হাত দুটো বাড়িয়ে সে আমাদের সুরঙ্গের পথ আগলে বলে উঠল, যাবি কোথা? ছেলেকে আমার বাচ্চা, তা বাদে এগুতে যাবি? ইন্সপেক্টরের পকেটে ছিল রিভলভার। চট করে সেটা বের করে তিনি ধাঁ করে চালালেন এক গুলি। ভীষণ আওয়াজে কানে আমাদের তালা লেগে গেল। কিন্তু তৎক্ষণাৎ শুনতে পেলাম অন্ধকার সুড়ঙ্গের মধ্যে ইন্সপেক্টর চিৎকার করে উঠছেন, গেলাম গেলাম, ওরে বাবা রে, ছেড়ে দে। ভূতে মানুষে মারামারি। ইন্সপেক্টরের গঙ্গানির আওয়াজ শুনতে পাচ্ছি। মনে হচ্ছে যেন তাকে আমাদের কাছ থেকে অনেকখানি দূরে নিয়ে গিয়ে ফেলেছে। ঝটপট করতে করতে সব থেমে গেল। শুনলাম সাঁওতালটা বলছে, গুলি চালাবি? চালা দেখি কেমন মরদ। আমরা তখন পরস্পরকে জড়িয়ে ধরে ঠক ঠক করে কাঁদছি। আমাকে মেরেছিস বানে ডুবাইয়ে জলের ভিতর, ঠিক ইঁদুর মরা করে। ছেলেটা ছিল, আবার তাকেও মেরে দিলি। বলতে বলতে সাঁওতালটা এগিয়ে এলো আমার দিকে। কই তোদের ম্যানেজার কই? ম্যানেজার বাবু কেঁদে ফেললেন। দোহাই বাবা, আমায় ছেড়ে দে বাবা, আমার কোনো দোষ নেই। শেষ হলো ভুতুড়ে খাত। গল্পটি শুনতে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, যাতে আরও অনেক অনেক গল্প শোনাতে পারি আপনাদের। ধন্যবাদ সকলকে। ফিরে আসছি সামনের শনিবার আবার এইরকম আরেকটি সুন্দর গল্প নিয়ে।